আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথেই আছি আমি ইশরাত খান বর্ষা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। অবৈধ ক্ষমতায় থাকা কেউ গণতন্ত্র দিতে পারে না বললেন প্রধানমন্ত্রী। অনেকে আওয়ামী লীগের শিকড় তুলে ফেলার চেষ্টা করেছে মন্তব্য। দেশে গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই অভিযোগ মির্জা ফখরুলের। স্বাধীনতা দিবসে রাজধানীতে বিএনপির র্যালি। 25 মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনে বন্ধু দেশগুলোকে বার্তা, তারেককে ফেরত পাঠাতে যুক্তরাজ্যকে অনুরোধ। এবং ক্রাইস্ট চার্চ হামলায় নিহত ওমর ফারুক ও জাকারিয়া ভূঁইয়ার জানাজা ও দাফন, রাতে আসছে মোজাম্মেল হকের মরদেহ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে গড়ে ওঠা দলগুলো কখনো গণতন্ত্র দিতে পারে না, বরং তারা ক্ষমতায় না থাকলে বিলীন হয়ে যায়। বাকশাল নয়, দেশের গণতন্ত্রের হত্যা হয়েছিল জিয়ার স্বামীর শাসনামলে। 48তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় দলের নেতাকর্মীদের দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি। যে রাজনৈতিক দল, যে দল জনগণের কথা বলে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে গড়ে ওঠে, সেই দলই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল সৃষ্টি হয়, তাদের গোড়ায় কোনো মাটি থাকে না। ওই স্বর্ণলতার মতো গাছের ডালে বসে গাছের রস খেয়ে বাঁচে, গাছ মরে গেলে তারাও থাকে না, কাজে তাদের কোনো অস্তিত্ব থাকে না, ক্ষমতা ছাড়া অস্তিত্বই থাকে না। সেটাই আজকে বাংলাদেশে প্রমাণিত সত্য। যে যতই চিৎকার করুক গণতন্ত্র নাই, ওই ক্ষমতার উচ্ছিষ্ট বিলে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাতে সৃষ্ট রাজনৈতিক দল কখনোই ওটা গণতন্ত্র দিতে পারে না, দেশের মানুষের কল্যাণও করতে পারে না। স্বাধীনতা দিবসের র্যালির আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে কোনো গণতন্ত্র নেই কথা বলার স্বাধীনতা। এই স্বাধীনতা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিতে হবে। রিপোর্ট করছেন লায়লা নওশীন। প্রতি বছরই স্বাধীনতা দিবসে র্যালি করে বিএনপি। এবারও স্বাধীনতা দিবসের পরদিন বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিতে যোগ দেয় দলটির স্থায়ী কমিটির সদস্যসহ হাজারো নেতাকর্মী। র্যালি শুরুর আগে বিএনপি মহাসচিব তার বক্তৃতায় সরকারের নানা সমালোচনা করে বলেন, স্বাধীনতার 48 বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। আমাদের মানুষের যে মুক্ত চিন্তা করবার যে স্বাধীনতা, কথা বলবার যে স্বাধীনতা, আমাদের রাখবার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে হরণ করেছে এক বছর ব্যবস্থা প্রবর্তন করে এই আওয়ামী লীগ। কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান তারা। এই মহান দেশটিকে আজকে সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে তার ন্যায্যতা অধিকার থেকে বঞ্চিত করে তাকে কারাগারে ঐক্য সৃষ্টি করে আমরা দেশ তাদেরকে মুক্ত করি এবং একই সঙ্গে আমরা গণতন্ত্রকে মুক্ত করি। বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি কাকরাইল মোড় হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা। 25 মার্চ বিশ্ব গণহত্যা দিবস পালনের জন্য বঙ্গবন্ধু দেশগুলোকে আহ্বান জানাবে বাংলাদেশ। ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় ফিরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট দেখুন। বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বুধবার সকালে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন 25শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনে কাজ করছে সরকার। আমরা গণহত্যার দিবস হিসাবে 25শে মার্চকে বলা হোক, এটা আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতির জন্য আমরা কাজ করব। যেই সব বন্ধুপূর্ণ দেশ আছে আমাদের, তাদের সাথে আলাপ আলোচনা করা উচিত। 21শে আগস্টের গ্রেনেড হামলা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের যুক্তরাজ্যে থাকার বৈধতা নিয়েও আলোচনা হয়। এরকম একজন ফিউজিটিভ যে বাংলাদেশের আদালত দ্বারা দণ্ডিত, তাকে সে লন্ডনে আছে, আমরা তাকে ফেরত চাই। অপরাধী যদি বিদেশে পলিটিক্যাল অ্যাসাইলাম পায়, তাহলে পরে আমাদের সাথে ইউনাইটেড কিংডমের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এরকম অনেক দণ্ডিত আসামি সে ভেগে যাওয়ার, ওইখানে গিয়ে অ্যাসাইলাম নেওয়ার একটা কারণ হয়ে যেতে পারে। আমি লন্ডনে এ বিষয়ে আলোচনা করব। মিস্টার রহমান আমাদের স্বাধীন বিচার বিভাগের সুবিধা ভোগ করে সেখানে আছেন, এ কারণে দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আইনমন্ত্রী জানান, বাংলাদেশের আবেদনের কারণে বঙ্গবন্ধুর হত্যাকারী পলাতক নূর চৌধুরীর বিষয়ে তথ্য দিতে কানাডার আদালতে শুনানি হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরের গণধর্ষণ মামলার হুকুমের আসামি রুহুল আমিনকে প্রতারণা করে জামিন করানোর অভিযোগে আইনজীবী আশিক ইরাসুল ও তার আত্মীয় তদবিরকারক জহিরুদ্দিনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না জানতে রুল দিয়েছেন হাইকোর্ট। আসামিকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে জারি করা রুল খারিজ করে দেন আদালত। রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। দুবার সময় নিয়ে বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি এস.এম. কুদ্দুজ্জামানের বেঞ্চে হাজির হন সুবর্ণচর মামলার আসামি রুহুল আমিনের আইনজীবী আশিক রসুল। নিজের পক্ষে লিখিত সাফাই উপস্থাপন করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, জামিনের শুনানিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং অন্য আসামিদের বক্তব্য গোপন করা হয়েছে। হাইকোর্ট বলেন, গুরুতর এ অভিযোগে ব্যবস্থা নেওয়া দরকার। আইনজীবী তার মামলা ফেরত নিতে চাইলে মৌখিকভাবে সেই আবেদন খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। তথ্য গোপন করে এই পিটিশনটা ফাইল করা হয়েছে, এই পিটিশনটি আদালত খারিজ করে দিয়েছেন। জামিনের সম্পূর্ণ পিটিশনটি খারিজ করে দিয়েছেন, যেহেতু আদালতকে ভুল বুঝিয়ে এই ইন্টারিম অর্ডারটা নেওয়া হয়েছিল। তাই আদালত বিজ্ঞ আইনজীবী এবং যিনি নাকি হলফ করেছেন, তাদের দুজনের উপরেই রুল জারি করেছেন। আদেশ শোনার পর বেরিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আইনজীবী জানান, তদবিরকারক তাকে বিভ্রান্ত করে এই মামলায় যুক্ত করেছে। আমি ইচ্ছাকৃতভাবে বা কোনোভাবেই কোর্টকে মিসলিড করি না। তদবিরকারের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে মামলা পরিচালনা করেছি। যদি জানতাম সুবর্ণচরের ঘটনায় এই আসামি অভিযুক্ত, ডকুমেন্টারি ফ্যাক্টে এগুলো পাওয়া যেত, তাহলে আমি নিজেও কনসাস পিপল হিসেবে এই মামলা করতাম না। আসামি রুহুল আমিনকে 18 মার্চ জামিন দিলে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে। পরে বন্ধের দিন 23 মার্চ শনিবার নিজেদের খাস কামরায় বসে ওই আসামিকে দেওয়া জামিন বাতিল করে দেন হাইকোর্ট বেঞ্চ। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সুপ্রভাত বাসটি প্রথমে এক কলেজ ছাত্রীকে চাপা দিলে যাত্রীরা চালককে নামিয়ে পুলিশে দেয়। তখন বাসের মালিক সহকারীকে যে কোনোভাবে বাসটি নিয়ে দ্রুত পালানোর নির্দেশ দেন। সহকারী ইয়াসিন আরাফাত বাস নিয়ে পালানোর সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির শিক্ষার্থী আবরারকে চাপা দেয়। মঙ্গলবার রাতে চাঁদপুর থেকে ইয়াসিনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের এমন তথ্যই বের হয়ে আসে। সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানিয়েছে, 1 মাসের মধ্যে হত্যা মামলার চার্জশিট দাখিল করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। জাকি আক্তারের রিপোর্ট। সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতর ঘটনার 9 দিন পর মূল আসামি বাস চালকের সহকারীকে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন জানান, গত 19 মার্চ সুপ্রভাত বাস চালক সিরাজুল ইসলাম গুলশানের শাহজাদপুর বাসতলা এলাকায় পৌঁছালে এক কলেজ ছাত্রীকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ওই কলেজ ছাত্রী। তখন পরিবহনের যাত্রীরা চালককে পুলিশের কাছে সোপর্দ করে।
এক পর্যায়ে বাস চালকের সহকারী ইয়াসিন আরাফাত মালিকের কাছে ফোন দিলে তিনি দ্রুত বাসটি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে। বেপরোয়াভাবে বাসটি নিয়ে পালানোর সময় প্রগতি সরণি এলাকায় বাসের চাপায় নিহত হন আবরার। কন্ডাক্টর মিস্টার ইয়াসিন আরাফাত বাসে উঠে বেপরোয়াভাবে টান দিয়ে যখন যাচ্ছিল, ওখানে আবরার রাস্তা ক্রস করছিল, জেব্রা ক্রসিং থেকে হয়তো 20 মিটার কিংবা 15 মিটার আগে রাস্তা ক্রস করার সময় তাকে চাপা দিয়ে সে যখন দেখলো যে আরেকটা অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছে, তখন কিছুক্ষণ সামনে গিয়ে সে বাস রেখে আবার পালিয়ে যায়। তিনি বলেন দ্রুত সময়ে মামলার চার্জশিট দাখিল করে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। মালিক কেন বলবে? কন্ডাক্টরের যেখানে ড্রাইভিং লাইসেন্স নাই, সেখানে যদি এটা প্রমাণ হয় যে তাকে প্ররোচিত করেছে যে গাড়িটা নিয়ে পালানোর জন্য, সেখানে আসতে পারে, মালিকও আসতে পারে। এই ঘটনার জন্য যারা দায়ী সম্পৃক্ত প্রত্যেকের বিরুদ্ধেই আমরা চার্জশিট দাখিল করব। ঘটনায় সুপ্রভাত বাস মালিকের কোনো প্ররোচনা থাকলে তাকে বিচারের আওতা থেকে বাদ দেওয়া হবে না বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে চালু হলো চক্রাকার এসি বাস সার্ভিস। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং বিআরটিসির সমন্বিত উদ্যোগে প্রাথমিকভাবে আজিমপুর থেকে ধানমন্ডি রুটে 25টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর উত্তরা ও মতিঝিলেও এই সার্ভিস চালু করা হবে। সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি রাজধানীর যানজট কমবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্টে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যাত্রা শুরু করলো আজিমপুর ধানমন্ডি চক্রাকার এসি বাস সার্ভিস। আজিমপুর থেকে শুরু করে নিউ মার্কেট সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি 2 নম্বর রোড দিয়ে ঢুকে ঝিগাতলা শঙ্কর রোড ঘুরে ধানমন্ডি 27-এ বের হয়ে সোভানবাগ, রাসেল স্কয়ার, কলাবাগান, সায়েন্স ল্যাব, বাটা ক্রসিং, কাটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে আবারও আজিমপুর পৌঁছাবে বাসটি। সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ভাড়া 30 টাকা। র্যাপিড পাস কার্ড সিস্টেমে ভাড়া দেওয়ার পাশাপাশি 36টি কাউন্টারে যাত্রী উঠানামা করতে পারবেন। 5 থেকে 10 মিনিট বিরতিতে বাস চলবে। বাস সার্ভিসটি উদ্বোধন করে সংশ্লিষ্টরা আশা করেন এর মাধ্যমে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে। এই চক্রাকার বাস সার্ভিস চালু হওয়ার মধ্য দিয়ে এই এলাকার গণপরিবহনে একদিক থেকে যেমনি ভাবে শৃঙ্খলা ফিরে আসবে, ঠিক তেমনি ভাবে আমরা আশা করি এই এলাকায় যে যানজট রয়েছে সেই যানজটও বহুলাংশে আমরা মনে করি এটা কমে আসবে। যৌথ প্রচেষ্টা এবং ব্যবস্থাপনায় আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা দৃশ্যমান করব জনগণের মাঝে। ওদিকে কুড়িল বিশ্ব রোড, রামপুরা, মতিঝিল রুটের জন্য 4টি যাত্রীবাহী দোতলা বাস উদ্বোধন করে মেয়র আতিকুল ইসলাম জানান, শিগগিরই উত্তর সিটিতেও চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে। যে কোনো বাসের থেকে সবচেয়ে কম খরচে এই বাসটি চালু হতে যাচ্ছে। দুর্ঘটনা রোধ ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা নিহত 2 বাংলাদেশি ওমর ফারুক এবং জাকারিয়া ভুইয়ার জানাজা ও দাফন হয়েছে। জাকারিয়া ভুইয়াকে নরসিংদীতে এবং ওমর ফারুককে নারায়ণগঞ্জে দাফন করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের মরদেহ দেশে আনা হয়। নিহত আরেক বাংলাদেশি মোজাম্মেল হকের মরদেহ বুধবার রাতে দেশে আনার কথা রয়েছে। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো বিদেশে দেখানোর লক্ষ্যে প্রথমবারের মতো চালু হচ্ছে আইপিটিভি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশের 78টি দূতাবাস ও মিশনে ব্লু বক্সের মাধ্যমে আইপিটিভি স্থাপন করা হবে। এতে টেলিভিশন অনুষ্ঠান সময় মতো দেখতে না পারলেও পরে রেকর্ড করা ভিডিও দেখা যাবে। এর সম্পূর্ণ খরচ বহন করছে অনলাইন ও মাসিক ম্যাগাজিন ডিপ্লোম্যাট। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ভারতের গবেষকরা পরীক্ষামূলকভাবে লো আর্থ অরবিটে একটি কৃত্রিম উপগ্রহ ধ্বংস করছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন। তিনি বলেন, ভারত এখন মহাকাশে পরাশক্তি। দেশের নিরাপত্তা এবং প্রযুক্তিগত উন্নয়নে অ্যান্টি স্যাটেলাইট প্রযুক্তি তৈরি বড় মাইলফলক উদ্ভাবন। এই প্রযুক্তি কোনো ব্যক্তি বা দেশকে লক্ষ্য করে তৈরি হয়নি। এতে আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘন হয়নি। এটি ভারতকে আরও সুরক্ষিত দেশ হিসেবে প্রমাণ করবে। ভারত এখন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করল বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।
এবারে জানাবো নিটল দাতা বিশেষ সংবাদ। চ্যানেল আইয়ের পর্দায় আগামীকাল 28 মার্চ থেকে প্রচার হবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবেদিত স্বাস্থ্য সচেতনতামূলক ধারাবাহিক নাটক গ্রামের নাম সুবর্ণপুর। জর্জেস বাশার পরিচালিত 40 পর্বের ধারাবাহিক নাটকটিতে পরিবার পরিকল্পনা, বাল্যবিয়ে রোধ, প্রজনন স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা, সুস্বাস্থ্য বিষয়ে বেশ কিছু সচেতনতামূলক দিক তুলে ধরা হয়েছে। রিপোর্ট করছেন রুকসানা আমিন। 17 মিনিট 29 সেকেন্ড। আপনার সাহস তো কম না, কাউকে ডেকে এনে এভাবে বসায় রাখছেন, আবার হাসতেছেন। জনসাধারণকে সুস্বাস্থ্যে সুখী ও সুস্থতা ও সচেতনতা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে চ্যানেল আইয়ের পর্দায় আসছে নতুন ধারাবাহিক গ্রামের নাম সুবর্ণপুর। এটা তো অপেক্ষা বানান লিখা। চ্যানেল আই স্টুডিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবেদিত গ্রামের নাম সুবর্ণপুর নাটকের বিষয়বস্তু তুলে ধরেন পরিচালক সহ সংশ্লিষ্টরা। একটি আদর্শ পরিবার গঠনে, পরিকল্পিত পরিবার গঠনের যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আমরা এই নাটকের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করব। আত্মহত্যা করে ফিরে এসো, এরকম একটা অদ্ভুত ডায়লগ যে নাটকে থাকতে পারে, আমি মনে করি সে নাটক দর্শকদের কাছে অসম্ভব পছন্দ হবে, অনেক ভালো লাগবে। এইসব নাটক এক ধরনের কমিটমেন্টের নাটক। অনেক ছোট ছোট জীবনাচরণ আছে, ছোট ছোট অভ্যাস আছে, যেগুলোকে একটুখানি শুধরে নিলেই কিন্তু স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত করা যায়। হিন্দি সিরিয়ালের দৌড়াতে তো বাড়ির ড্রয়িং রুম থেকে আমাদের টিভি নাটক চলেই গেছে, তো আমাদের নাটকের কিছু অংশ আপনারা দেখলেন, ওখানে হয়তো হিন্দি সিরিয়ালের মতো আসলে দামি শাড়ি কিংবা গয়না নেই, কিন্তু গল্প এবং আমার অভিনেতা অভিনেত্রীদের দুর্দান্ত অভিনয়টা আছে। সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন নাটকের কলাকুশলীরা। জর্জেসের সঙ্গে আমার প্রথম পরিচয় এই নাটকটা নিয়ে, আর বিশেষ করে আমরা যারা 70 ক্রস করে এখন বিদায় নেবার পালা, তাদেরকে যেভাবে ব্যবহার করেছে সেটাও আমার কাছে ভালো লেগেছে। ইনফরমেশনগুলো এত সুন্দর করে দেওয়া হয়েছে যে পারিবারিক গল্পটাই অনেক বেশি আসছে, তার মধ্যে ইনফরমেশনগুলো আছে, মানে ইনফরমেশনেরও ঘাটতি নেই, আবার পারিবারিক গল্পটাও আছে। অন্য কোনো পাত্র পছন্দ করা আছে? আগামীকাল 28 মার্চ থেকে প্রতিদিন বিকেল 5:30 চ্যানেল আয়ের পর্দায় প্রচারিত হবে এক্সপ্রেশনস লিমিটেডের তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবেদিত ও জর্জেস বাশার পরিচালিত নাটক গ্রামের নাম সুবর্ণপুর। আপনি বাড়ি যাবেন কবে? আমি আর আমার জামাইতে বাড়ির বোঝা, এমন কথা তারা কে কইছে? রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। এনবিআর এর সার্ভারে ঢুকে পণ্য পাচারের ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সচিবালয়ে ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী বলেন, বহু আগে থেকেই কিছু অসাধু কর্মকর্তা অবসরে যাওয়ার পরও যোগ সাজসের স্পর্শকাতর সার্ভারে আগের আইডি ব্যবহার করে ঢুকছে। সরকারের নানা কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে, কিন্তু নিরাপত্তা সুরক্ষার ব্যাপারে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়নি বলেই তিনি মনে করেন। বৈঠকে 10টি প্রস্তাব থাকলেও 6টি প্রস্তাবের বিপরীতে প্রায় 1000 কোটি টাকার কেনাকাটার অনুমোদন দিয়েছে সরকার। কার্ড ইউজ করে সেখানে কনসাইনমেন্টগুলো রিলিজ করা হয়, এগুলা এটাকে ওই এলাকা তার কাটার বেড়া দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে না, নিয়ন্ত্রণ করা যাবে না। তখন আইডি কার্ড ইউজ করতে পারবে না, আইডি কার্ড দূর থেকে ইউজ করে পারবে না, ভিতরে যেতে হবে সার্ভারে ঢুকতে হলে। তো সার্ভার ওইভাবে আমার মনে হয় আরও অনেক বেশি সংরক্ষিত করা দরকার। ফ্র্যাঙ্কলি বলছি, এটা দুর্ভাগ্য আমাদের। এটা তদন্ত তো বহুদিন থেকে করতেছে, তদন্ত হচ্ছে, কিছু হইলে একটা তদন্ত কমিটি হয়, কিন্তু আমরা ফলাফল খুব কমই পাই। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। নোয়াখালী সুবর্ণচরে চলতি মৌসুমে বৃষ্টি ও বৃষ্টি পরবর্তী খরায় ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত রোগে বেশিরভাগ তরমুজ গাছ মরে যাচ্ছে। কোথাও কোথাও গাছ সবল থাকলেও তেমন ফলন নেই। এসব কিছুকেই জলবায়ু পরিবর্তনের কারণ বলে উল্লেখ করছেন কৃষি বিশেষজ্ঞরা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
জেলার অন্যতম কৃষি অঞ্চল সুবর্ণচর। 1 দশকের বেশি সময় ধরে এখানে রবি মৌসুমে অন্যান্য ফসলের পাশাপাশি তরমুজের আবাদ হয়ে আসছে। চলতি বছরের মার্চ মাসের শুরুতে টানা 3 দিনের বৃষ্টিতে অধিকাংশ তরমুজ খেতে পানি জমে যায়। এর পরপরই দেখা দেয় খরায় বৃষ্টির পানি শুকানোর সাথে সাথে তরমুজ গাছ হলুদ বর্ণ হয়ে শুকিয়ে মরে যায়। জমিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় ঝলসে যাচ্ছে গাছ। এবার আমার সব দিকে ধরা, মানে আমি কিছু পাইতেছি না, মানে সব বৃষ্টির কারণে আমার সব কিছু জ্বলে গেছে। এই ক্ষয়ক্ষতিতে আমরা সবাই এখন সরবরাহ হয়ে গেছি। সরকারে যদি আমাদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা কিছু অন্তত চলতে পারবো, নাহলে কিস্তি মিস্ত্রি সাগরিকা সংস্থা অফিসের ছেলেমেয়েরা কিভাবে চলুন। শঙ্কিত না হয়ে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন, আবহাওয়া ও লবণাক্ত সহিষ্ণু বীজ ব্যবহার এবং সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন কৃষি বিশেষজ্ঞরা। গাছ বড় হচ্ছে কিন্তু ফল নাই, এটা জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। এটাকে নিরাপদ করার জন্য ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, নীল ফাঁদ, তারপর আপনার আইলে আমরা ভুট্টা ব্যবহার করছি, জৈব পালানাশক ব্যবহার করছি। কোন রোগটা, কোন জীবাণুটা এই রোগের জন্য দায়ী সেটা উচ্চতর গবেষণা করার জন্য আমরা স্যাম্পল সংগ্রহ করে, নমুনা সংগ্রহ করে আমাদের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ গাজীপুর আমরা পাঠিয়েছি। জেলায় এবছর 10,000 হেক্টর জমিতে তরমুজ চাষের কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিআইডব্লিউটির নদী উদ্ধার অভিযানে তুরাগপাড়ে সাভারের কাউন্দিয়ায় আরও কিছু পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এক্সকাভেটর দিয়ে অবৈধ স্থাপনা যেমন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, তেমনি বিভিন্ন খালের মুখ বন্ধ খুলে দেওয়া হয়। জাহিদুজ্জামানের রিপোর্ট। বিআইডব্লিউটিএ এর চলমান উচ্ছেদ অভিযান এখন তুরাগ নদীতে। অভিযানের 23তম কার্যদিবসে সাভারের কাউন্দিয়া প্রান্তে তুরাগপাড়ে পাকা ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 4টি দোতলা এবং একটি 3তলা ভবন সহ নদীর জায়গায় গড়ে তোলা মোট 29টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। একটি খাল সহ নদীর জন্য অন্তত 1 একর জায়গা উদ্ধার করা হয়। চারপাশের যে নদীগুলো ঢাকা শহরের প্রাণ, সেগুলো ইনশাল্লাহ আমরা একটা দখলমুক্ত মুক্ত করে, দূষণমুক্ত করে এবং একটি প্রাকৃতিক যে প্রবাহ, সেই প্রবাহ ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। আপাত দৃষ্টিতে নদীর জায়গা মনে হলেও সীমানা পিলারের বাইরে থাকায় কয়েকটি স্থাপনা ভাঙা হয়নি। স্থানীয়রা জানান অনেকেই রাতের আধারে এসব পিলার নদীর দিকে সরিয়ে দিয়েছে। অনেকেই সীমানা পিলার সামনে নিয়ে আসছে, সেই তারা কিন্তু বলা যায় এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট পেয়ে যাচ্ছে। তা আমাদের প্রকৃতপক্ষে নদীকে বাঁচাতে হলে নদীর প্রকৃত সীমানা, সেই সীমানা অনুযায়ী আমাদের উচ্ছেদ কার্যক্রম করতে হবে। আমরা সেইভাবেই কাজ করব ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা পিলার, যেখানে পিলার বিদ্যমান আছে সেই বিদ্যমান পিলারকে ভিত্তি ধরে আমরা এই মুহূর্তে কাউন্দিয়া, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের এই পারে আমরা পিলারকে দেখি সীমানা নির্ধারণ করছি। নদীকে তার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে নদীপ্রেমীরা সরকারি সবগুলো সংস্থাকে সমন্বিতভাবে অভিযান চালানোর আহ্বান জানান। আমরা যখন সিলেটেক পার হয়ে টঙ্গী পর্যন্ত যাব, সেখানে সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল আপনার যে দখলটা হচ্ছে, সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপরে সংযোগ সড়ক দিয়ে। এখানে যদি সমন্বিত উদ্যোগ না হয় তাহলে দেখা যাবে যে বিআইডব্লিউটি নদীর পাড়ের পানির অংশ হতে উচ্ছেদ করবে, কিন্তু বেড়িবাঁধ থেকে নদীর পাড় ধরে যে দখলটা, সেটা আসলে উচ্ছেদ করা হবে না। নদীর জায়গা সম্পূর্ণভাবে নদীকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চালিয়ে যেতে বলেন সাধারণ মানুষ। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রাজধানীর সোনারগাঁ হোটেলে শুরু হয়েছে থাইল্যান্ড ট্রেড ফেয়ার। 4 দিনের মেলা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। মেলায় প্রদর্শিত হচ্ছে থাই স্বাস্থ্যসেবা, প্রসাধনী, সৌন্দর্য ও সুস্থতা পণ্য, বেডিং, স্পা, বৈদ্যুতিক সরঞ্জাম, স্টেশনারি, গৃহস্থালী পণ্য, তাজা ফল, খাদ্যদ্রব্য, টেক্সটাইল ও ফ্যাব্রিক, হ্যান্ডব্যাগ, অলংকার, কনফেকশনারি, সাজসজ্জা এবং শিশুপণ্য। মেলা উপলক্ষে সোনারগাঁও হোটেল আয়োজন করেছে থাই ফুড ফেস্টিভ্যাল। এছাড়াও থাকছে থাই শিল্পীদের পরিবেশনায় থাই ক্লাসিক্যাল ডান্স শো। মেলা চলবে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে ধন্যবাদ।